অ্যালার্মটা যখন বাজে মানে ঘুম ভাঙার ঠিক পরের মুহূর্তটায় কি মনে হয়, উফ আরেকটু ঘুমাই, নাকি দিনের জন্য তৈরি হওয়ার একটা তাগিদ আসে? হ্যাঁ, ওই মুহূর্তটা খুব ইন্টারেস্টিং। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রে যিনি আছেন সেই নেভি সিল কমান্ডারের কাছে কিন্তু দিনের শুরুটা হয় মানে একটা খুব সাধারণ কাজ দিয়ে। ঠিক, বিছানা গোছানো। শুনতে খুব মামুলি লাগে, তাই না? কিন্তু অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাক্রেভেনের কাছে এটাই নাকি একটা দারুণ জীবনের ভিত গড়ে দিতে পারে। একদম। আমরা আজকে ওনার বেস্ট সেলার বই মেক ইয়োর বেড থেকে পাওয়া 10টা জীবন পাঠ নিয়ে একটু গভীরে যাব। এগুলো তো শুধু উপদেশ না, এগুলো আসলে নেভি সিলের সাংঘাতিক কঠিন ট্রেনিং থেকে পাওয়া অভিজ্ঞতা। আর এগুলো জীবনের যে কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে, তাই তো? অবশ্যই। আমাদের লক্ষ্য হলো এই পাঠগুলোর পেছনের কারণটা বোঝা, মানে কেন এগুলো এত পাওয়ারফুল। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। দেখা যাক কিভাবে ছোট ছোট অভ্যাস, ছোট ছোট কাজ জীবনে বড়সড় পরিবর্তন আনতে পারে। অ্যাডমিরাল ম্যাক্রেভেনের দেখারও পথ ধরেই আমরা এগোবো। তো প্রথম শিক্ষা, দিনের শুরু হোক একটা কাজ ঠিকঠাকভাবে শেষ করে। অ্যাডমিরাল ম্যাক্রেভেনের একটা খুব দামি কথা আছে, যদি তুমি ছোট কাজগুলোই ঠিকভাবে করতে না পারো তাহলে বড় কাজগুলো কখনো ঠিকভাবে করতে পারবে না। এই কথাটা তো সিল প্রশিক্ষণের একেবারে গোড়া থেকেই নাকি খুব জোর দিয়ে বলা হয়। হ্যাঁ, একদম প্রথম দিন থেকে। ভাবুন একবার, অত কঠিন ট্রেনিং শুরু হওয়ার আগে প্রথম নির্দেশ বিছানা গোছাতে হবে। আর শুধু গোছানো নয়, একদম নিখুঁতভাবে, চাদর টান টান, কোণগুলো ছুরির ফলার মতো ধারালো। কিন্তু কেন? মানে একটা বিছানা গোছানো, এটা তো একটা সাধারণ কাজ। এর পেছনে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? শুধু ডিসিপ্লিন নাকি আরও কিছু? ডিসিপ্লিন তো বটেই, কিন্তু তার চেয়েও বেশি কিছু আছে। আসলে ওই কঠিন ট্রেনিংয়ের পরিবেশে, যেখানে প্রায় কিছুই হয়তো আপনার নিয়ন্ত্রণে নেই, সেখানে নিজের হাতে গোছানো একটা নিখুঁত বিছানা, এটা একটা ছোট জয়। একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট দিনের শুরুতেই। এর বাইরে চলে যেতে পারে, তখন এইটুকু কন্ট্রোল, এইটুকু পারফেকশন, এটা মানসিক জোর দেয়। তার মানে যখন চারপাশ খুব বেশি অনিশ্চিত বা কঠিন লাগে, তখন এই ছোট কাজটা একটা অ্যাঙ্কার পয়েন্টের মতো কাজ করে। একদম। ম্যাক্রেভেন নিজেও বলেন, জীবনের চরম বিশৃঙ্খলার মধ্যেও ওই গোছানো বিছানাটা তাকে মনে করিয়ে দিত যে অন্তত কিছু একটা তার নিয়ন্ত্রণে আছে আর তিনি সেটা ঠিকভাবে করেছেন। এই ছোট জয়টাই সারাদিনের জন্য একটা পজিটিভ টোন সেট করে দেয়। এটা তো একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্নতার থেকেও বেশি কিছু। আর উনি কি এখন এটা করেন, মানে প্রতিদিন? হ্যাঁ, উনি বলেছেন যে আজও প্রতিদিন সকালে উঠে উনি নিজের বিছানাটা গোছান। এটা ওনার কাছে একটা অভ্যাসের চেয়েও বেশি, রুটিনের একটা অংশ। এটা আসলে মনে করিয়ে দেয় যে ছোট ছোট জিনিসের গুরুত্ব অনেক। আর সাফল্য তো একদিনে আসে না, তাই না? এরকম অনেকগুলো ছোট ছোট সাফল্যের সমষ্টি হলো সাফল্য। দিনের প্রত্যেকটা কাজ যেন একটা ইট, যা দিয়ে সাফল্যের বাড়িটা বানাতে হবে। প্রথম ইটটা যদি যত্ন করে বসানো যায়, ভিত্তিটা মজবুত হয়। দারুণ ভাবনা। আর এখানে পারফেক্ট হওয়ার থেকেও ডিসিপ্লিনটা বেশি জরুরি, মানে প্রতিদিন করাটা। আচ্ছা, নিজের কাজটা মন দিয়ে করা, নিখুঁতভাবে করা, এটা তো বোঝা গেল। কিন্তু জীবনের সব লড়াই তো আর একা জেতা যায় না। এখানেই কি দ্বিতীয় শিক্ষাটা আসে, মানে একা চলা সম্ভব নয়? একেবারে ঠিক ধরেছেন। দ্বিতীয় শিক্ষা, তুমি একা চলতে পারবে না। নেভি সিলরা কিন্তু কখনোই একা মিশনে যায় না। ওদের ট্রেনিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো ওই ছোট রাবার বোট, আইবিএস বলে যেটাকে, সেটাতে দল বেঁধে দাঁড় টানা। ওহ, ওই কনকনে ঠান্ডা জলে বিশাল ঢেউয়ের মধ্যে? হ্যাঁ, আর সেখানে সবাই মিলে একই ছন্দে দাঁড় টানতে হয়। একজন যদি তাল মেলাতে না পারে বা ধরুন হাল ছেড়ে দেয়, তাহলে কিন্তু পুরো দলটাই পিছিয়ে পড়বে বা বিপদেও ধরতে পারে। এটা তো জীবনের সব ক্ষেত্রেই সত্যি। পরিবার বলুন, কাজের জায়গা, বন্ধুত্ব, সবখানেই তো আমাদের একটা দল লাগে, একটা ক্রু থাকে পাশে। অ্যাডমিরাল কি এই ব্যাপারটার উপরেই জোর দিচ্ছেন? হ্যাঁ, উনি এই ক্রুর কথাই বলছেন। জীবনে চলার পথে আপনার এমন কিছু মানুষ দরকার যারা পাশে দাঁড়াবে, দাঁড় টানতে সাহায্য করবে। কঠিন সময়ে এরাই ভরসা। নিজের যতই ক্ষমতা থাকুক না কেন, জীবনের এই উত্তাল সমুদ্রে একা নৌকা বাওয়াটা মানে প্রায় অসম্ভব। ঠিক, সাফল্য পেতে গেলে বা এমনকি শুধু টিকে থাকতে গেলেও অন্যের সাহায্য লাগে। নিজের ক্রুকে চেনা, তাদের গুরুত্ব দেওয়াটা জরুরি। আর তাদের উপর ভরসা রাখাটাও। সাফল্য আসলে একার দৌড় নয়, এটা একটা টিম ম্যারাথন।
দলবদ্ধতার এই আইডিয়াটা ক্লিয়ার হলো, কিন্তু একটা দলের মধ্যে তো নানা রকম মানুষ থাকে। সবার শারীরিক ক্ষমতা বা দেখতে সবাই একরকম হয় না। এখানেই কি তৃতীয় শিক্ষাটা রেলেভেন্ট হয়ে যায়, যে আসল জিনিসটা বাইরের চেহারা নয়, ভেতরের জোর? একদম ঠিক পয়েন্ট। তৃতীয় শিক্ষা যা জরুরি তা হলো তোমার হৃদয়ের আকার, মানে ভেতরের শক্তি। এর পেছনেও সিল ট্রেনিংয়ের একটা দারুণ গল্প আছে, বেশ খানিকটা বেটে। মানে এতটাই যে পুল আপ বারটা ধরতেও তাদের কষ্ট হতো। প্রশিক্ষকরা মজা করে তাদের দলকে ডাকতেন মাঞ্চকিন ক্রু বলে। ওই উইজার্ড অফ অজের মতো। হ্যাঁ, তো দেখে মনে হতো এরাই হয়তো সবার আগে ট্রেনিং ছেড়ে দেবে বা ফেল করবে। কিন্তু আসলে কি তাই হলো? একেবারেই না, বরং উল্টোটাই ঘটল। সাঁতার, দৌড়, ভারী জিনিস বয়ে নিয়ে যাওয়া, প্যাডলিং, মানে যত কঠিন পরীক্ষা ছিল, এই তথাকথিত ছোটখাটো চেহারার ছেলেগুলো অসামান্য মনের জোর আর জেদের পরিচয় দিয়েছিল। সত্যি? হ্যাঁ, ওরা অন্যদের চেয়ে অনেক বেশি খাটত, আর প্রায়ই দেখা যেত ওদের চেয়ে অনেক লম্বা, অনেক বেশি মাস্কিউলার দেখতে ট্রেনিদেরও ওরা পেছনে ফেলে দিয়েছে। ম্যাক্রাভ্যান এখান থেকেই বুঝেছিলেন আসল ক্ষমতা মাসেলে না, আসল ক্ষমতা থাকে হার্টে, মানে মেন্টাল টাফনেস, সাহস আর ওই লেগে থাকার জেদ। তার মানে জীবন আপনাকে শরীর দিয়ে বিচার করে না, বিচার করে আপনার ইচ্ছা শক্তি দিয়ে, ভেতরের আগুনটা দিয়ে। বাহ, দারুণ প্রেরণা দেওয়ার মতো গল্প। একদম। কিন্তু জীবন তো সবসময় এত সহজ বা ন্যায্য নয়, তাই না? অনেক সময় দেখা যায় সব ঠিকঠাক করার পরেও অন্যায় পরিস্থিতির শিকার হতে হয়। এইখান থেকেই কি চতুর্থ শিক্ষাটা এসেছে, সুগার কুকি হওয়াকে মেনে নেওয়া। এই সুগার কুকি ব্যাপারটা কি? হ্যাঁ, জীবনের এই অন্যায়ত্তা থেকেই শিক্ষাটা এসেছে। সুগার কুকি হল সিল ট্রেনিংয়ের একটা বেশ কুখ্যাত শাস্তি। ধরুন, ইন্সপেকশনের সময় দেখা গেল কারোর ইউনিফর্মে একটু দাগ লেগেছে বা ঠিকমতো পড়া হয়নি, ব্যাস। তাহলেই শাস্তি? হ্যাঁ, শাস্তিটা হলো প্রথমে দৌড়ে গিয়ে কনকনে ঠান্ডা সমুদ্রে ঝাঁপ দিতে হবে, তারপর ওই ভেজা শরীরেই বালির ওপর গড়াগড়ি দিতে হবে যতক্ষণ না সারা গায়ে ভেজা বালি লেগে যায়। দেখতে তখন অনেকটা চিনি মাখানো কুকির মতো লাগে, তাই এ নাম সুগার কুকি। ওরে বাবা! তারপর ওই বালি মাখা ভেজা ইউনিফর্ম পরেই দিনের বাকি কঠিন ট্রেনিং চালিয়ে যেতে হতো। ভাবুন একবার অবস্থাটা। শুনতেই তো ঠান্ডা লাগছে, কিন্তু এর থেকে জীবনের জন্য কি শিক্ষা? এটা কি বলছে যে সব অন্যায় মেনে নিতে হবে? না, ঠিক মেনে নেওয়া নয়। এটা আসলে বলছে যে জীবন সব সময় ফেয়ার প্লে করবে না। আপনি হয়তো আপনার সেরাটা দিলেন, সব নিয়ম মানলেন, কিন্তু তাও পরিস্থিতি আপনার বিপক্ষে গেল। আপনি অন্যায়ভাবে শাস্তি পেলেন বা সমালোচিত হলেন, এরকম হতেই পারে। যেমনটা ট্রেনিংয়ে হতো। ঠিক এই রকম অবস্থায় ভেঙে পড়লে চলবে না বা শুধু অভিযোগ করে লাভ নেই। অ্যাডমিরালের শিক্ষা হল জীবনের এই অনিবার্য অন্যায়লতাকে চিনতে হবে আর হতাশ না হয়ে ওটাকে ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা তৈরি করতে হবে। সুগার কুকি হওয়াটা খুব কষ্টের, কিন্তু ওই কষ্ট সহ্য করে কাজ চালিয়ে যাওয়ার যে ক্ষমতা, ওটাই আপনাকে মানসিকভাবে আরও অনেক বেশি শক্ত করে তোলে। তার মানে পরিস্থিতি বদলানোর চেষ্টার চেয়েও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা জরুরি, বিশেষ করে যখন পরিস্থিতির নিয়ন্ত্রণে বাইরে। হ্যাঁ, অন্তত এই কনটেক্সটে সেটাই শিক্ষা। সব অন্যায় মুখ বুঝে সহ্য করার কথা বলা হচ্ছে না, কিন্তু কখন লড়াই করাটা অর্থহীন আর কখন শক্তি বাঁচিয়ে এগিয়ে যাওয়াটা দরকার, সেই বোধটা তৈরি হওয়া জরুরি। এটাই সহনশীলতা। বোঝা গেল। এই সহনশীলতার আইডিয়াটাকে কি পঞ্চম শিক্ষাটা আরেকটু এগিয়ে নিয়ে যায়, যেখানে বলা হচ্ছে সার্কাসকে ভয় পেও না? এই সার্কাস আওয়ার কি? হ্যাঁ, এটাও ট্রেনিংয়ের আরেকটা ব্যাপার। সার্কাস ছিল আরেক ধরনের শাস্তি। যারা দিনের কোনো পরীক্ষায় বা কাজে ঠিকঠাক পারফর্ম করতে পারত না, মানে স্ট্যান্ডার্ড মিট করতে ব্যর্থ হতো, তাদের জন্য দিনের শেষে অপেক্ষা করত এক্সট্রা 2 ঘন্টার কঠিন ফিজিক্যাল ট্রেনিং। মানে ফেল করার শাস্তি হিসেবে আরও বেশি খাটুনি। ঠিক তাই, একেই মজা করে বলা হতো সার্কাস। আর স্বাভাবিকভাবেই ট্রেনিরা এটাকে খুব ভয় পেত। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আবার এক্সট্রা 2 ঘন্টা, কে চায় বলুন? কিন্তু এখানেও নিশ্চয়ই কোনো পজিটিভ দিক খুঁজে পেয়েছিলেন অ্যাডমিরাল। হ্যাঁ, উনি লক্ষ্য করলেন মজার ব্যাপার হলো যারা প্রায়ই এই সার্কাসে ডাক পেত, মানে যারা বারবার ব্যর্থ হচ্ছিল, তারা কিন্তু হাল ছাড়ছিল না, বরং ওই অতিরিক্ত কঠিন ব্যায়ামগুলো ওদেরকে আরও শক্তিশালী, আরও ফাস্ট আর মানসিকভাবে আরও টাফ করে তুলছিল। ইন্টারেস্টিং। হ্যাঁ, যারা ব্যর্থতাকে খুব ভয় পেত, সবসময় সেফ খেলার চেষ্টা করত, তাদের চেয়ে এই বারবার হোঁচট খাওয়া ছেলেগুলো অনেক বেশি রেজিলিয়েন্ট হয়ে উঠছিল।
শিক্ষাটা হলো ব্যর্থতা আসলে শেষ নয়, বরং এটা নিজেকে আরও ভালো করে তোলার একটা সুযোগ। মানে ফেলিওর আপনাকে আঘাত করে ঠিকই, কিন্তু ওই আঘাতটাই আপনাকে শক্ত করে। তার মানে জীবনের চ্যালেঞ্জ বা ব্যর্থতাকে এড়িয়ে না গিয়ে সেগুলোর মুখোমুখি হওয়া আর সেখান থেকে শেখা, এটাই আমাদের আরও শক্তিশালী করে তোলে। অস্বস্তিকর পরিস্থিতি আসলে গ্রোথের জন্য ভালো। দারুণ পয়েন্ট। একদম কমফোর্ট জোনের বাইরেই আসল শিক্ষাটা হয়। আচ্ছা, এই যে ঝুঁকি নেওয়া বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা আসছে, ষষ্ঠ শিক্ষাটাও কি এই লাইনে, যেখানে বলা হচ্ছে কখনো কখনো মাথা নিচু করে বাধায় ঝাঁপ দিতে হয়? হ্যাঁ, ষষ্ঠ শিক্ষাটা সাহসিকতা আর ডিসিসিভনেস নিয়ে। কখনো কখনো তোমাকে মাথা নিচু করে বাধায় ঝাঁপ দিতে হবে। নেভি সিলের অবস্ট্যাকল কোর্সগুলো তো ভয়ঙ্কর কঠিন। উঁচু দেওয়াল, কাঁটা তার, কাদা, দড়ি বেয়ে ওঠা, কি নেই! শুনেছি সেগুলোর কথা। তা দড়ি বাঁধা, সেটার ওপর দিয়ে ঝুলে এক টাওয়ার থেকে অন্যটায় যেতে হতো। বেশ বিপজ্জনক। হ্যাঁ, দেখলেই ভয় লাগে। বেশিরভাগ ট্রেনই খুব সাবধানে ধীরে ধীরে এটা পার করত। কিন্তু ম্যাকরাভেন লক্ষ্য করলেন, যে ছেলেটা এই বাধাটা পার করার রেকর্ড করেছিল, মানে সবচেয়ে কম সময়ে, সে কিন্তু শুরুতেই দড়িটা ধরে একটুও না ভেবে মাথা নিচু করে ঝাঁপ দিয়েছিল। এটা তো বেশ রিস্কি মনে হচ্ছে। জীবনের জন্য এর শিক্ষাটা কি? হটকারি হতে বলছে? না, হটকারি নয়, বরং ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার কথা বলছে। ম্যাকরাভেনের মতে জীবনে এমন অনেক সময় আসে যখন অতিরিক্ত সাবধানতা বা দ্বিধা আপনাকে পিছিয়ে দেয়। যখন পরিস্থিতি ডিমান্ড করে আর আপনি যদি আপনার প্রস্তুতি আর ক্ষমতার উপর যথেষ্ট আত্মবিশ্বাসী হন, তখন একটা বোল্ড স্টেপ নেওয়াটা দরকারি হয়ে পড়ে। মানে সব সময় সেফ খেললে হয়তো টিকে থাকা যায়, কিন্তু বড় কিছু অর্জন করতে হলে? হ্যাঁ, তখন মাঝে মাঝে একটু ঝুঁকি নিতেই হয়। তবে অবশ্যই সেই ঝুঁকি নেওয়ার আগে পরিস্থিতি ভালো করে বুঝতে হবে আর নিজের প্রস্তুতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। এটা অন্ধ ঝাঁপ নয়, এটা প্রস্তুতির ওপর ভর করে নেওয়া একটা সাহসী পদক্ষেপ। বোঝা গেল, প্রস্তুতি প্লাস সাহস। এর পরের শিক্ষাটা তো আরও সরাসরি ভয়ের মুখোমুখি হওয়ার কথা বলছে, তাই না? হাঙরের সামনে থেকে পিছু হটা চলবে না। এটা কি লিটারালি হাঙরের কথাই বলা হচ্ছে? হ্যাঁ, এটা লিটারাল এবং মেটাফরিক্যাল দুটো অর্থেই সত্যি। নেভি সিল ট্রেনিংয়ের একটা অংশ ছিল রাতের অন্ধকারে খোলা সমুদ্রের লম্বা দূরত্ব সাঁতরে পার হওয়া। স্যান ডিয়েগোর উপকূলে তো গ্রেট হোয়াইট শার্কও থাকে শুনেছি। ঠিক তাই, শুধু গ্রেট হোয়াইট নয়, আরও অনেক প্রজাতির হাঙর। তো নিয়ম ছিল খুব সিম্পল। যদি সাঁতার কাটার সময় আশেপাশে কোনো হাঙর চলে আসে, তাহলে প্যানিক করে উল্টোপাল্টা সাঁতরে পালানোর চেষ্টা করা যাবে না, স্থির থাকতে হবে। আর যদি হাঙরটা অ্যাটাক করতে আসে? যদি খুব কাছে চলে আসে, তাহলে নিজের সর্বশক্তি দিয়ে ওর নাকে একটা জোরসে ঘুষি মারতে হবে, কারণ হাঙরের নাকটা খুব সেনসিটিভ জায়গা। অবিশ্বাস্য! ভয় না পেয়ে উল্টে অ্যাটাক! এর লজিকটা কি? লজিকটা হলো, ভয় পেয়ে পালালে শিকারী আরও অ্যাগ্রেসিভ হয়, কিন্তু যদি রুখে দাঁড়ানো যায়, কাউন্টার অ্যাট্যাক করা যায়, তখন শিকারীও একবার ভাবে, থমকে যায়, এমনকি পিছুও হটতে পারে। জীবনের ক্ষেত্রেও কি একই রকম? একদম। আমাদের জীবনেও তো নানা রকম হাঙর থাকে, তাই না? ভয়, সন্দেহ, সমালোচনা, কঠিন প্রতিপক্ষ, খারাপ পরিস্থিতি, এগুলোর থেকে পালিয়ে গেলে এরা আমাদের তাড়া করবে আর আরও বড়, আরও ভয়ঙ্কর মনে হবে। কিন্তু যদি সাহস করে মুখোমুখি হওয়া যায়, চোখে চোখ রাখা যায়, তাহলে এদের শক্তি অনেক কমে যায়। এই শিক্ষাটা এটাই বলছে, ভয়কে জয় করতে হলে তার মুখোমুখি হতে হবে, পালালে চলবে না। জীবনের হাঙরদের থেকে না পালানো, এটা একটা দারুণ মেটাফোর। ভয়ের মুখোমুখি হওয়ার পর অষ্টম শিক্ষাটা আসছে অন্ধকারতম মুহূর্ত নিয়ে। যখন সত্যি সব অন্ধকার লাগে, তখন কিভাবে নিজের সেরাটা দেয়া যায়? অষ্টম শিক্ষা, তোমার অন্ধকারতম মুহূর্তে তোমাকেই সেরাটা দিতে হবে। সিল প্রশিক্ষণের আরও একটা ভয়ঙ্কর কঠিন পরীক্ষা ছিল জলের নিচে কমব্যাট ডাইভিং মিশন। মানে নিকষ কালো অন্ধকারে প্রায় কিছুই দেখতে না পেয়ে জলের নিচে শ্বাস চেপে রেখে বিভিন্ন বাধা পেরোনো বা কোনো নির্দিষ্ট কাজ শেষ করা। ভাবাই যায় না। চারদিকে বরফের মতো ঠান্ডা জল, কিচ্ছু দেখা যাচ্ছে না, দম ফুরিয়ে আসছে। এই রকম এক্সট্রিম পরিস্থিতিতেও ট্রেনিদের মাথা ঠান্ডা রাখতে হতো, ফোকাসড থাকতে হতো আর নির্ভুলভাবে কাজটা করতে হতো। জীবনের সাথে কানেকশনটা কোথায়? আমরা তো আর রোজ জলের তলায় ডুব দিই না। কানেকশনটা খুব গভীর।
আমাদের জীবনেও তো এমন মুহূর্ত আসে যখন মনে হয় চারদিক অন্ধকার, কোনো রাস্তা নেই, সব আশা শেষ। সেটা হতে পারে ব্যক্তিগত জীবনে বড় কোনো ক্ষতি, বা কাজের জায়গায় বিরাট ব্যর্থতা, বা অন্য কোনো বিপর্যয়। এই অন্ধকারতম মুহূর্তগুলোই কিন্তু আমাদের চরিত্রের আসল পরীক্ষা নেয়। আমরা কি তখন ভেঙে পড়ি, হাল ছেড়ে দিই, নাকি তখন সেই কঠিন পরিস্থিতিটা একেবারে অসহ্য লাগে, যখন মনে হয় আর এক পাও এগোনো যাবে না? তখন এখানে কি নবম শিক্ষাটা আসে, ওই গান গাওয়ার গল্পটা? একদম ঠিক পয়েন্টে এসেছেন। নবম শিক্ষা, যখন তুমি গলা পর্যন্ত কাদায় ডুবে আছো তখন গান গাইতে শুরু করো। এটা নেভি সেলের সেই কুখ্যাত হেল উইকের একটা ঘটনা। হেলউইক মানে ওই এক সপ্তাহ ধরে প্রায় না ঘুমিয়ে একটানা কঠিন ট্রেনিং। হ্যাঁ, তো সেই হেল উইকের সময় ট্রেনিদের কনকনে ঠান্ডা, দুর্গন্ধ কাদার মধ্যে ঘন্টার পর ঘন্টা কোমর পর্যন্ত ডুবিয়ে রাখা হয়েছিল। শীত, ক্লান্তি, খিদে সব মিলিয়ে তারা প্রায় ভেঙে পড়ার মুখে। ইনস্ট্রাক্টররা ক্রমাগত তাদের উস্কে দিচ্ছেন ট্রেনিং ছেড়ে দেওয়ার জন্য, ওই ঘন্টাটা বাজিয়ে দেওয়ার জন্য। কি ভয়ঙ্কর পরিস্থিতি! ঠিক সেই রকম একটা হতাশাজনক মুহূর্তে একজন ট্রেনি হঠাৎ গান গাইতে শুরু করে, হয়তো বেসুরো গলাতেই, প্রথমে একা, কিন্তু একটু পর আরেকজন তার সাথে যোগ দেয়, তারপর আরেকজন। দেখতে দেখতে ওই কাদায় ডুবে থাকা ক্লান্ত বিধ্বস্ত ছেলেগুলোর মধ্যে থেকে একটা কোরাস ফেসে আসে। গানটা কি তাদের কষ্ট কমিয়ে দিয়েছিল? কাদাটা কি সরে গিয়েছিল? না, গান কাদা সরায়নি, ঠান্ডা কমায়নি, ক্লান্তিও দূর করেনি, কিন্তু এটা তাদের মনের জোরটাকে, মানে মোরালটাকে একটা অবিশ্বাস্য জায়গায় নিয়ে গিয়েছিল। এটা ওদের শিখিয়েছিল যে সবচেয়ে খারাপ অবস্থাতেও আশা খুঁজে নেওয়া যায়। একজনের একটা ছোট্ট চেষ্টা, একটা গান, পুরো টিমের মেন্টাল স্টেট বদলে দিয়েছিল। হতাশার জায়গায় চলে এসেছিল একতা আর সহ্য করার অদ্ভুত এক শক্তি। তার মানে যখন মনে হচ্ছে জীবন একেবারে কাদায় আটকে গেছে, তখন অভিযোগ না করে বা হাল ছেড়ে না দিয়ে আশার একটা আলো জ্বালানোর চেষ্টা করতে হবে। ঠিক, আর এই আশাই সংক্রামক হতে পারে। লিডারশিপ মানে শুধু রাস্তা দেখানো নয়, কঠিন সময়ে অন্যদের মনে জোর দেওয়াটাও লিডারশিপ। এটা সত্যি একটা অসাধারণ মেসেজ। আশা, বিশেষ করে কঠিন সময়ে, যে কতটা পাওয়ারফুল হতে পারে। আর সবশেষে 10 নম্বর শিক্ষা, যেটা হয়তো এই সব কিছুর সারমর্ম: কখনো ঘণ্টা বাজিও না। এই ঘণ্টাটা কিসের প্রতীক? সিল ট্রেনিংয়ের একেবারে সেন্টারে, মানে গ্রাইন্ড এরিয়ার মাঝখানে, সবার চোখে পড়ার মতো করে একটা পিতলের ঘণ্টা ঝোলানো থাকত। নিয়মটা ছিল খুব সহজ। যদি কোনো ট্রেনি মনে করে যে সে আর পারছে না, এই কষ্ট আর সহ্য করা সম্ভব নয়, তাহলে সে যে কোনো সময় গিয়ে ওই ঘণ্টাটা 3 বার বাজিয়ে দিতে পারে। আর ঘণ্টা বাজালেই? ঘণ্টা বাজালেই তার ট্রেনিং ওখানেই শেষ, কুইট। আর কোনো ঠান্ডা জলে ঝাঁপ দিতে হবে না, কাদায় নামতে হবে না, দৌড়তে হবে না, রাত জাগতে হবে না, সব কষ্ট থেকে তৎক্ষণাৎ মুক্তি। কিন্তু এই মুক্তির তো একটা বিরাট দামও আছে নিশ্চয়ই। অবশ্যই, দামটা হলো স্বপ্নটা শেষ। ঘণ্টা বাজানো মানে হাল ছেড়ে দেওয়া, নেভি সিল হওয়ার স্বপ্নটাকে ওখানেই বিসর্জন দেওয়া। অ্যাডমিরাল ম্যাকরেভেনের এবং আসলে পুরো সিল কমিউনিটির মূলমন্ত্র এটাই: যাই হয়ে যাক, যত কষ্টই হোক, নেভার এভার রিং দ্য বেল। কখনো ঘণ্টা বাজিও না। এতে হাল ছাড়াটা আরও সহজ হয়ে যায়। এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যেতে পারে। তখন ডিটারমিনেশনের বদলে কুইট করার টেন্ডেন্সিটাই হয়তো জীবনটাকে চালাতে শুরু করে। জীবনও তো আমাদের বারবার এই ঘণ্টা বাজানোর লোভ দেখায়, তাই না? যখন কোনো লক্ষ্য খুব কঠিন মনে হয়, সম্পর্ক ভেঙে যায়, বিজনেসের লস হয়, তখন সবচেয়ে সহজ রাস্তাটা মনে হয় ছেড়ে দিই। কিন্তু এই শেষ শিক্ষাটা বলছে, না, থামা যাবে না। একদম। এই 10টা শিক্ষা কিন্তু আসলে আলাদা কিছু নয়, সবকটা একে অপরের সাথে জুড়ে আছে। দিনের শুরুতে বেছানা গোছানোর মতো একটা ছোট কাজ দিয়ে শুরু, তারপর টিমের ওপর ভরসা রাখা, নিজের ভেতরের শক্তিটাকে চেনা, জীবনের অন্যায়তা আর ব্যর্থতাকে মেনে নিয়ে আরও শক্ত হওয়া, দরকার মতো ঝুঁকি নেওয়া, ভয়ের মুখোমুখি হওয়া, সবচেয়ে খারাপ সময়েও নিজের সেরাটা দেওয়া, কঠিন পরিস্থিতিতেও আশা না ছাড়া, আর শেষ পর্যন্ত কখনো হাল না ছাড়া। এই সব কিছু মিলিয়েই একটা সম্পূর্ণ, একটা শক্তিশালী জীবন দর্শন তৈরি হয়। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, জীবন বদলাতে হলে হয়তো বিশাল কোনো লাভ দেওয়ার দরকার নেই। শুরুটা হতে পারে খুব ছোট কিছু দিয়ে, যেমন নিজের বিছানাটা গোছানো। কিন্তু সেই ছোট কাজটার পেছনে যদি থাকে ডিসিপ্লিন, একটা পারপাস আর লেগে থাকার মানসিকতা,
তাহলে সেটাই হয়তো ঢেউয়ের মতো ছড়িয়ে পড়তে পারে জীবনের অন্য সব দিকে। ঠিক, শৃঙ্খলা, টিম ওয়ার্ক, মনের জোর, সাহস, আশা, এগুলো তো শুধু মুখের কথা নয়, এগুলো প্রতিদিনের অভ্যাসের মধ্যে দিয়ে অর্জন করতে হয়। একবারে নয়, প্রতিদিন। অ্যাডমিরাল ম্যাকরেভেনের কথাটা খুব মনে ধরছে। হয়তো একা পুরো পৃথিবীটাকে বদলানো যাবে না, কিন্তু অন্তত একজন মানুষের জীবন তো বদলানো যেতেই পারে। আর সেই একজন মানুষ যদি আপনি নিজে হন, তাহলে সেখান থেকেই তো শুরু হতে পারে অনেক বড় পরিবর্তন। আপনার একটা ভালো কাজ, একটা সাহসী পদক্ষেপ, কঠিন সময়ে একটু আশার আলো দেখানো, এগুলো অন্যের জীবনেও কিন্তু বিরাট প্রভাব ফেলতে পারে। তাহলে এই আলোচনার শেষে যারা আমাদের শুনছেন তাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ বা ভাবনার খোরাক রাখা যাক। কাল সকালে অ্যালার্মটা বাজার পর ওই স্নুজ বাটনটা না টিপে বা আর একটু না ভেবে বিছানাটা গুছিয়ে ফেলা যায় কিনা, শুধু একটা কাজ হিসেবে নয়, বরং অ্যাডমিরালের প্রথম শিক্ষার কথাটা মাথায় রেখে দিনের প্রথম কাজটা সফলভাবে শেষ করার ইন্টেনশন নিয়ে। দেখা যাক না, এই একটা ছোট কাজ সারাদিনের অ্যাটিটিউডে কোনো পজিটিভ ডিফারেন্স আনে কিনা। কারণ যদি অ্যাডমিরাল ম্যাকরেভেন ঠিক হন, আর তার জীবন তো সেটাই প্রমাণ করে, তাহলে এই একটা সাধারণ কাজই হয়তো শুধু আপনার সকালটাকেই নয়, কে জানে, হয়তো আপনার জীবনের গতিপথকেও একটু অন্যরকমভাবে সাজাতে সাহায্য করতে পারে।